সমাধান। ভালো লোকে হোক এবার পাল্লা, করবে স্বদেশ দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, বিকল্প শুধুই দাঁড়ি পাল্লা। ভালো লোকে হোক এবার পাল্লা, দিকে 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 দেখো দাঁড়ি পাল্লা, খুলে দাও ভাবনার জানলা, জিতেছে হৃদয়ে দাঁড়ি পাল্লা। আমার নাম হলো মোহাম্মদ ইসহাকুর রহমান। আমি বিগত ৩৫ বছর বিএনপির বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছি। সেই দায়িত্ব পালনরত অবস্থায় আমার যতটুকু নিষ্ঠা ছিল, যতটুকু ক্ষমতা ছিল, যতটুকু করণীয় ছিল, আমি সমস্ত করণীয় করেছি। 1/11-এ দুর্ঘটনা ঘটে আমার বাড়ি যৌথ বাহিনীর হামলা করে আমার এক ছেলে ক্লাস 9-এ পড়ে, গাড়ি ধরে নিয়ে গাছের সাথে বেঁধে যখন পিটানো হলো। তার অপরাধ তার বাবা বিএনপি করত, কিন্তু বিএনপির কোনো নেতৃবৃন্দ তখন তো এই খোঁজখবর নেয়ই নাই, বরঞ্চ বর্তমান পর্যন্ত তারা এই জিনিসটা কোথাও একটু স্বীকৃতিও জানায় নেই। আমাদের কথাই স্পষ্ট, আমাদের দেশ ৫৪ বছর স্বাধীন হওয়ার পরও আমরা যখন স্বাধীনের মতো না, এখন কথা বলতে পারি ২৪ সালে ৫ই আগস্ট এই দেশের একটা নতুন বিপ্লবের মাধ্যমে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আর সেই কারণে আজকে আমরা কথা বলতে পারতেছি। বিএনপি করছে, তারাও কিন্তু এই ১৬ বছর কথা বলতে পারে নাই। কেন পারে নাই? কারণ তারাও এর চেয়ে কম নির্যাতিত হয় নাই। কিন্তু কেন বুঝতেছি না যে তারাই আবার এখন তাদেরকে ছাড়া বাঁচতে পারবে না, তাদেরকে না দিয়ে নির্বাচন করা যাবে না, তাদেরকে ক্ষমতায় আনতে হবে, দেশে পুনর্বাসিত করতে হবে। এটাই আসলে বোঝার মধ্যে একটু থেকে জায়গা, কিন্তু থেকে যায়। আমি সাবেক যুবদল কন্যা ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলাম। বর্তমানে আপনারা বুঝতে পারছেন বা জানছেন যে আমি আমার নিজস্ব দল বিএনপি ছেড়ে আমি জামাতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছি। বিএনপি ৩৫ বছর করেছি। ৩৫ বছরের বিএনপি করার যে পুরস্কার সেটা আমি পেয়েছি। আমার সেই দল খারাপ না, দল খুব ভালো দলই ছিল এবং এখনো ভালোই আছে। কিছু কিছু দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করেছে, যাদেরকে কিছু আগে বলা হলো যে ফেসিবাদ, সেই ফেসিবাদ তারা এই দেশে যারা আছে তারা বিএনপির মধ্যে অনুপ্রবেশ করেছে, আর বিএনপি এখন তাদের কথাই চলে। আর ঠিক সে কারণে ফেসিবাদরা যে কাজ করেছে, যেমন কাজগুলোর মধ্যে এটা আসলো, তারা কবরস্থান ২০০ বছরের কবরস্থান আমাদের এলাকায়, সেই কবরস্থান জাল দলিল বা খারাপ দলিল মানে বিক্রি করে দিচ্ছে। আমাদের দেশে সবচেয়ে বড় মাদক কারবারি ৬০০০ ডিসপেন্সারির বোতলে ধরা পড়ছে। বিএনপির যে আদর্শ, সেই আদর্শটা আসলে বিস্তৃত হয়ে গেছে। আর বিস্তৃত হয়ে যায় তাহলে বিএনপি আমরা কি বলতে থাকি সেখানে, কারণ আমাদের আদর্শের সাথে বিএনপির বর্তমান আদর্শের সাথে মিল পাইতেছি না। আরেকটি যে জিনিসটা আমরা অনুধাবন করতে পারছি যে আসলে বিএনপি করলাম, আমাদের পাশে আরেকটি দল জামাত ইসলাম, তাদের উদ্দেশ্য কি, তাদের কথাবার্তা কি, কাজকর্ম কি, আমাদের সেটা দেখার একটা বিষয় রয়ে গেছে। আমরা আইনের শাসন এই দেশে ৫৪ বছর পার হয়েছে, কিন্তু আইনের শাসন পাই নাই, আমরা ইনসাফ পাই নাই, আমরা দুর্নীতিমুক্ত সমাজ বা দেশ পাইনি। আমরা আশা করি যে যদি জামাত ইসলাম, আল্লাহ যদি জামাত ইসলামকে সরকার বানায় বা গঠিত বসায়, তাহলে আমাদের পক্ষে আরেকবার চেষ্টা করে দেখা যায় যে আগামী ৫ বছরের মধ্যে তারা এই দেশে ইনসাফ দিতে পারে কিনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে কিনা, দুর্নীতি দূর করতে পারে কিনা। আমার সিদ্ধান্ত, আর যদি না পারে তাহলে রাস্তা তো আরো খোলা আছে, সমস্যা নাই। আর মানুষ জন্মগ্রহণ করছে, সে মরবে, এটি স্বাভাবিক, আমি মরে যাবো। কিন্তু যদি দেশ বাঁচাতে জন্য কিছু রেখে যেতে পারি, তাহলে সেটা হলো আমার জন্য সবচেয়ে ভালো উপহার। আর যদি না রেখে যেতে পারি, তাহলে আমার কিন্তু দুর্ভাগ্য আর কেউ নেই।
যাই হোক, আমি পরিশেষে দুটি কথা বলবো। সেই দুটি কথার মধ্যে একটি কথা হলো যে আমরা যারা আসছি, আমরা যারা অন্য দল থেকে আসছি, আমরা ওই আসলে জামাতের নিয়ম নীতি আইন কানুন বা সংবিধান গঠন করবে বলে আমরা জানি না। আপনারা যদি আমাদেরকে সেই কাজে সহযোগিতা করেন বা আমাদেরকে যদি ওগুলো সম্পর্কে ধারণা দেন, তাহলে আমরা অবশ্যই আশা রাখি যে আমরা সেই ধারণার মধ্যে চলতে পারবো এবং আপনাদের সাথে আমরা কাজ মিলিয়ে কাজ করতে পারবো। আর দ্বিতীয় কথাটা হলো যে দেশে যদি আল্লাহ যদি এই সরকার বানায় বা আমাদের যদি এমপি বানায়, তাহলে আমরা এই আশাটা রাখতে পারি যে আমরা ইনসাফ পাবো, আমরা ন্যায় বিচার পাবো, আমরা এই দেশের জনগণকে শান্তি দিতে পারবো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাতে ইসলাম জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাইয়ের কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনলাম। সংগ্রামী উপস্থিতিগণ, সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের ভাই যে কথাটা বললো যে 2024-এর 5ই আগস্টের আগে আমরা এভাবে এখানে প্রোগ্রাম করা তো দূরের কথা, আমরা স্বাধীনভাবে চলাচলই করতে পারি নাই। অবস্থান হয়ে গেছিল রোহিঙ্গাদের চাইতে নিম্নমানের। রোহিঙ্গাদের তাদের একটা মানবিক মর্যাদা, তারা আমাদের দেশে বসবাস করছে, কিন্তু আমাদের সেই স্বীকৃতিটুকু ছিল না। তো যাদের কারণে আজকে আমাদের পরিবেশ তৈরি হলো, যে ভাইরা জীবন দিয়েছে, যে ভাইরা হাত হারাইছে, বন্ধুত্ব বরণ করেছে, চোখ হারাইছে, সর্বশেষ আমাদের যে শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়ে গেল, তাদের সাথে গাদ্দারি হবে যদি আমরা এই দেশে ইনসাফ কায়েম না করতে পারি, আমরা যদি কোরআনের শাসন কায়েম না করতে পারি। ইতিমধ্যে আমাদের আজকে প্রধান মেহমান, আমাদের প্রধান অতিথি জালামের জনাব জালাল হোসেন সাহেব আগমন করছে। সাথে সাথে আমাদের ঢাকা 3 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব অধ্যক্ষ শাহিন ইসলাম ভাই আগমন করছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, লাল গোলাপের শুভেচ্ছা উন্নয়নের পক্ষ থেকে, জ্বালানির আগমন, জ্বালানির আগমন, অধ্যক্ষ শাহিন ইসলামের আগমন, উন্নয়নের পক্ষ থেকে, উন্নয়নের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য আর উদ্দেশ্য কে সামনে রেখে আল্লাহর কয়েক বান্দা আল্লাহর জরুরি দিন প্রতিষ্ঠার পথে যোগদান করার জন্য যে চিন্তা করেছে, সে সকল ভাইদের সম্মানে মহতারাম জেলানির আজকের যোগদান সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঢাকা জেলার সম্মানিত আমির, আমাদের প্রিয় রাহবার মাওলানা বিলাল হোসেন ভাইয়ের প্রধান আজকের বৈঠকের প্রধান অতিথি উপস্থিতিতে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জামাত নেতৃবৃন্দ, আজকে প্রোগ্রামে যারা জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্যকে অনুপ্রাণিত হয়ে যারা যোগদান করতে যাচ্ছেন, সেই সম্মানিত আমাদের ভাইয়েরা, সামনে উপস্থিত আমার সম্মানিত তৌহিদি জনতা, নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ, এই অঞ্চলের সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আজকে আমরা স্পষ্ট আপনাদের কাছে দেখেছেন, ব্যানারে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীতে আমাদের সম্মানিত কয়েকজন ভাইয়ের নেতৃত্বে প্রায় 200
অন্য একটি দলে যারা এতদিন কাজ করেছেন তাদের যোগদান উপলক্ষে আজকের এই মূলত সমাবেশ। আমি কথা আমার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাসূল আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে যখন আহ্বান করেছিলেন, তখন সেই আরবের যোগ্য লোকেরা যারা সমাজ পরিচালনা করত, দেশ পরিচালনা করত, ব্যবসা বাণিজ্য করত, সমাজের এলিট হিসাবে পরিচিত ছিল, তারাই তখন বিরোধিতা করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদকে যখন উপলব্ধ করতে পারলেন, তারাই সময়ের ব্যবধানে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে শক্তিশালী করেছিলেন। তেমনিভাবে বাংলাদেশের জামাত ইসলামীকে অত্যন্ত দুর্ভাগ্য যে অন্যায়ভাবে মিথ্যা ট্যাগ দিয়ে জাতির কাছে রাজাকার আল বদর, জাতির কাছে জঙ্গি হিসাবে তারা তুলে ধরেছিল। কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহর দয়া এবং মেহেরবানিতে জামাত ইসলামী কি চায়, কেন চায়, কিভাবে চায়, সেই কথা জাতির কাছে দিবালোকের মতো এখন উদ্ভাসিত হয়েছে, মানে ঠিক কিনা? তোমার কি চায়? তোমাদের একমাত্র চাও এবং পাও আমরা আল্লাহর গোলাম, গোলামের কোনো স্বাধীনতা নাই, গোলাম তার মালিকের কথা মতো চলবে, এটাই হলো গোলামের সার্থকতা। আর আমরা যেহেতু আল্লাহর গোলাম, আমাদের ভাই উপলব্ধি করেছেন আমরা গোলাম হওয়ার কারণে, আল্লাহর গোলাম হওয়ার পরে আমরা মানুষের গোলাম হতে আমরা পারি না। যেহেতু মানুষের গোলামি, মানুষের প্রভুত্ব ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি এবং আল্লাহর নেকবন্ধদের আনুগত্যের প্রতিশ্রুতি নিয়ে আল্লাহর ছবি আল্লাহ দিন প্রতিষ্ঠার পথে নিয়ে যারা আজকে অংশগ্রহণ করতে এসেছেন, আমি অনুরোধ করবো আগামী দিনগুলো যেন আপনার এমন হয় যাতে লোকরাই ফাঁকি দেয়, লোকরাই উপলব্ধি করে এই লোকগুলো এখন সোনার মানুষের পরিণত হয়েছে। সোনার মানুষের পরিণত হওয়ার একমাত্র কারণ হলো আল্লাহর দোয়া বিধান নিজেরা মানার কারণে, আল্লাহর দোয়া কোরআন অনুশীলন করার কারণে, আল্লাহর দোয়া কোরআন নিজেরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মানার কারণে এই জাহানের সাথে জড়িত যে লোকগুলো এক সময় ভাগ হিসেবে পরিচিত ছিল, তারা আল্লাহর দোয়া অনুযায়ী সোনার মানুষে পরিণত হয়েছে। কিন্তু আমি ইসলামী আন্দোলনে যোগদান করার পর রোগীরা কাজ করতে আসার পরেও যদি আমার আগেকার স্বভাব এবং চরিত্র, বক্তব্য এবং কথা, রোগ এবং লাশে যদি থেকে যায়, তাহলে আজকাল জামাত ইসলামের কাছে কোরআনের পথে আসার কোনো সার্থকতা থাকে না। এই জন্য আমি আমার ভাইদের অনুরোধ করবো, আমরা যেহেতু আল্লাহর গোলাম, দুনিয়া আমরা শান্তি এবং সুখ চাই, মৃত্যুর পরে আমরা সবাই জান্নাতে আমরা যেতে চাই। আপনাদের জন্য দোয়া করছি, আপনি যে জান্নাতের প্রত্যাশা নিয়ে জামাত ইসলামে যোগদান করে নিজের জীবনকে পরিবর্তন করতে চান, চিন্তার পরিবর্তন করতে চান, কাজের পরিবর্তন করতে চান, আমলের পরিবর্তন করতে চান এবং নিজেদের জীবনের বিনিময়ে আমাদের এই সোনার দেশকে সোনার দেশ হিসেবে গড়ে তোলার জন্য যেই আশা পোষণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আশা পূরণে দয়া এবং অনুগ্রহ করে এবং সত্যি অর্থে আপনার যেন সোনার মানুষ হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নেবার যাতে সুযোগ লাভ করতে পারেন। সামনে নির্বাচন, আমরা আমাদের ভাইদেরকে পদোন্নতির মাধ্যমে তাদেরকে ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নিব, এটাই আপনি অপেক্ষা করুন। আর আমার সর্বশেষ কথা, সে কথা বলি, যেহেতু আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা, কোরআনের শাসন তথা ইনসাফ কায়েমের জন্য আমাদের সমস্ত তৎপরতা, আল্লাহর আইন এবং সত্যের শাসনে যেখানে আমাদের চিন্তা, কারণ আল্লাহর আইন এবং সত্যের শাসন ছাড়া সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় না। যত অশান্তি, যত অন্যায় অনাচার, যত ফ্যাসাদ, সমস্ত বিষয়ে মনে রয়েছে আল্লাহর বিধানকে অবজ্ঞা করা, মানে ঠিক কিনা? দুনিয়াকে যদি আমরা আল্লাহর অনুরোধ করতে চাই, একটি ইনসাফপূর্ণ সমাজ নির্মাণ করতে চাই, সোনার মধ্যে সোনা গাছ গড়তে চাই, আল্লাহর বিধানে মানা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্য আগামী নির্বাচনে আমাদের খেয়াল রাখতে হবে, আগামী নির্বাচনে এটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আগামী দিনের নির্বাচন হচ্ছে এই দেশ স্বাধীনতা থাকবে কি থাকবে না তার নির্বাচন।
এই আগামী নির্বাচন হবে, আগামী নির্বাচনে ইনসাফ কায়েমের নির্বাচন, আগামী দিন নির্বাচন হবে এই দেশের স্বাধীনতা রক্ষার নির্বাচন, আগামী নির্বাচনে ইমান এবং আমলের সাথে আমাদের বেঁচে থাকার নির্বাচন, আগামী নির্বাচন হবে হানির রক্তের প্রতিশোধ নেওয়া হবে কি হবে না, হানিদেরকে আমরা হানির রক্তের বদলে আমরা হিমকি নিব না, তার নির্বাচন। আগামী দিনের নির্বাচন হবে আমাদের এই দেশ, আমাদের এই দেশ, আমাদের 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মান সম্মান ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারবে কি পারবে না, তার ফয়সালার নির্বাচন। আগামী দিনের নির্বাচন হবে চাঁদাবাজদেরকে উৎখাত করার নির্বাচন, আগামী নির্বাচন হবে দুর্নীতি নির্বাচন, আগামী নির্বাচন হবে আগামী নির্বাচন হবে দখলমুক্ত চাঁদামুক্ত মানবমুক্ত সমাজ নির্মাণের নির্বাচন। আমাদেরকে এখন যে খেয়াল রাখতে হবে, আমাদের সময় খুব বেশি নেই। যারা স্বপ্ন দেখছে ভারতের চাঁদাবাজি করার মাধ্যমে আমাদের অর্জিত স্বাধীনতাকে বঞ্চিত করার জন্য পায়তারা করছে, ক্ষমতার লক্ষ্যকে এমন ভাবে পেয়ে বসে আমাদের যে থাকুক তাদেরকে ক্ষমতায় যেতে হবে, যাদেরকে এই ধান্দায় পেয়ে বসেছে আমাদের রক্ত খোলা থাকতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করে দিতে আমরা পারি না। আপনারা কি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামী নির্বাচনে কি যে ধরনের ভূমিকা রাখা দরকার সেই ধরনের ভূমিকা রাখতে কি আপনারা রাজি আছেন? তাহলে আমাদের তিনটি কাজ, একটা হলো এদেশের জনগণকে স্পষ্টভাবে বলতে হবে আমরা অনেক শাসন দেখেছি, একটিবার আমরা করোনা শাসন দেখতে চাই। শুধু যারা আমরা এই জন্য প্রত্যেকটি ভোটারের কাছে ঘরে ঘরে ভাইদেরকে বোঝানোর মাধ্যমে আগামী নির্বাচনে বাংলা ভাষার পক্ষে এবং ভারতের পক্ষে ভোট দেওয়ার করে জনগণকে আত্মীয় স্বজনকে পারদর্শী বন্ধু বান্ধবকে বোঝানোর ব্যবস্থা করতে হবে। এবং যারা ভোট দিতে রাজি হলো ভারত তারিখে যারা নির্বিঘ্নে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, অত্যন্ত সুন্দর পরিবেশে, আতঙ্কমুক্ত পরিবেশে সবাই যেন ভোট দিতে পারে এই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদেরকে পরবর্তী ভূমিকা রাখতে হবে। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভোটটাকে সিল মাইনে নেবে, ভোট যদি এখন নতুন করে সিল মাইনে দিতে হয় তাই 2000 বছর আন্দোলন 2000 ভাই বোনের রক্ত কেন আমাদের দিতে হলো, 40,000 ভাই বোনরা কেন খারাপ বন্ধুত্ব বরণ করলো। আমি স্পষ্ট বলে দিতে চাই 2000 ভাইয়ের সঙ্গীত এবং 40,000 ভাইদের আহত এবং বন্ধুত্ব বরণের রক্ত সাথে যারা বেইমানি করবে এই দেশের জনগণ তাদেরকে ছেড়ে দিবে না। সম্মানিত ভাইয়েরা, ভোট দেওয়ার পর আমাদের আরেকটি কাজ হলো ভোট দিব আমরা আবার পাহাড়ের দায়িত্ব পালন করবো। যতক্ষণ আমাদের হাতে ভোটের হিসাব আমাদের কাছে চূড়ান্ত হিসাবে আমরা বুঝে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সেন্টার আমরা পরিত্যাগ করবো আমরা না। আপনারা কি ভোট দান, ভোট রক্ষার যে ধরনের ভূমিকা রাখা দরকার সব ধরনের ভূমিকা রাখতে আপনারা রাজি আছেন? আগামী নির্বাচনে জনগণের দাবি 17 বছর ভোট দিতে পারে নাই, আমরা একটিবারে নিরপেক্ষ সুস্থ পরিবেশে সুন্দর পরিবেশে আমরা নির্বাচন আতঙ্কবিহীন পরিবেশে আমরা নির্বাচন ভোট দিতে চাই। আমি স্পষ্ট বলে দিতে চাই জনগণের চারপাশ বিশ্বকাপ একতা করতে আসবে, জনগণের আশায় যারা বাধা দিতে আসবে আমাদের জীবন থাকতে তাদেরকে কিন্তু আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। এক্ষেত্রে হুমকি বমকির কথা আমরা শুনি স্পষ্ট বলে দিতে চাই আমি আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে আমি আপনাদের সাথে আছি। কেউ যদি আপনাদের গায়ে একটা চলু পরিমাণ আচরণ দেয় আমি গরিব আমি শান্তি আচরণ দেওয়া হয়েছে। আমি আমার জীবন রক্ষার জন্য যেভাবে সহযোগিতা জীবন দিয়ে আমার জীবন রক্ষার জন্য তেমনি ভাবে আমি ভূমিকা রাখতে চাই, বুঝতে রাখবো আপনাদের জীবন সম্মান রক্ষার জন্য তেমনি ভাবে ইনশাআল্লাহ আগামী দিনে ভূমিকা রাখবো। আসুন
আজকে যারা আমরা জামাত ইসলামীতে যোগদান করছি, আগামী দিনে যারা যোগদান করবে বলে চিন্তা করেছেন, আমরা যারা যুবরাই আছি এবং আমাদের সমাজে যারা আজকে আমরা উপস্থিত আছি, সকল আত্মসদকের সাথে আগামী নির্বাচনের সকল বাস্তবায়নে কাঙ্ক্ষিত মন্দিরে পৌঁছার জন্য আমরা চ্যালেঞ্জ থেকে গ্রহণ করি। আজকে যারা উপস্থিত হয়ে জামাত ইসলামে যোগদান করছেন তাদের জীবন সকল ভাইদের কল্যাণ কামনা করে আজকে যারা নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছেন, সাংবাদিক বন্ধুগণ, এলাকার জনগণ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের প্রধান অতিথি অনেক কাজ থাকার পরেও আজকে এখানে আমাদের পরামর্শে আসনকে অলঙ্কৃত করার কারণে তাকেও আমাদের কেরানীগঞ্জ ঢাকা দিনের পক্ষ থেকে মোবারক জানিয়ে আপনাদের সবাইকে আবার মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইশরাকুর রহমান ভাইয়ের নেতৃত্বে 3 শতাধিক আমাদের বন্ধু প্রতিম সংগঠন বিএনপির যুব দলের কোন্ডা ইউনিয়নের সভাপতি সহ 300 শতাধিক নেতা কর্মী শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান উপলক্ষে আজকের এই আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের এই ইউনিয়নের সভাপতি মাসুদের সভাপতিত্বে এই সমাবেশের প্রধান আকর্ষণ এই দক্ষিণ কেরানীগঞ্জের গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী নায়েবে আমির, 10 দলীয় ঐক্যের সমর্থিত এবং বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত ঢাকা 3 আসনের এমপি প্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুল ইসলাম, যারা এখানে উপস্থিত রয়েছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামাতের নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের যারা জামাত ইসলামীতে যোগদান করলেন, আমরা জানি না ওনারা কেন জামাত ইসলামীতে যোগদান করলেন, তবে আমরা এতটুকু বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চায়। আগামীর যে পার্লামেন্ট হবে, এই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর যে সংসদ হবে, এই সংসদ হবে কোরআনের সংসদ। এই ভাইয়েরা আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলীয় ঐক্য আগামীতে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের যে সংগ্রাম, এই সংগ্রামে ভাইয়েরা যুক্ত হয়েছে। এই লক্ষ্যেই আমরা বিশ্বাস করি জামাত ইসলামীর প্রতি তাদের আস্থা বিশ্বাস, এই জায়গা থেকেই তারা জামাত ইসলামীতে যোগদান করেছেন। আমরা এই সকল ভাইদেরকে জামাত ইসলামী ঢাকা জেলার পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা অন্তর দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে সংগঠনের শৃঙ্খলা এবং এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ওনারা কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন যাবৎ এই দেশে কাজ করছেন। জামাত ইসলামীকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এই দেশের জনগণ তা বিশ্বাস করে নাই। এটার প্রমাণ হলো বাংলাদেশ জামাত ইসলামীর, এই জামাত ইসলামীর ছায়া তলে মানুষ আজকের একের পর এক অংশগ্রহণ করে বিশাল এক সংগঠনে পরিণত হয়েছে। এদেশের জনগণ মনে করছে আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম হবে। আমরা জামাত ইসলামী যারা করে
দুনিয়ার স্বার্থে আমরা সংগঠন করি না। আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবেন না জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, বারবার অসংখ্য এমপি ছিল, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান। এই দেশের সাংবাদিক বন্ধুগণ এখানে উপস্থিত রয়েছেন, 2 জন মন্ত্রী ছিল। কোন সাংবাদিক বলতে পারবেন না যে তারা 2 টাকার দুর্নীতি করেছেন। এটা কি করে সম্ভব হলো? তারা তো এই সমাজেরই মানুষ ছিলেন। এটা সম্ভব হয়েছে এই কারণে জামাত ইসলামী আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআন এবং রাসূলের সুন্নাহর আলোকে প্রশিক্ষণের মাধ্যমে এমন কিছু লোক তৈরি করতে সক্ষম হয়েছে, জনগণের কোনো টাকা মেরে খাওয়ার আগে তারা মহান রব্বুল আলামিনকে ভয় পায়। যার কারণে তাদের এখানে কোনো ম্যাজিক নাই যে এই ম্যাজিক দিয়ে তারা এই কাজগুলো করেছেন। ম্যাজিক হলো একটা, সেটা হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারে না, জনগণের অধিকার হরণ করতে পারে না। এরকম কিছু লোক জামাত ইসলামী তৈরি করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একজন হলো অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুল ইসলাম। আমরা বিশ্বাস করি আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আগামী এমপি হিসেবে জাতীয় সংসদে যেতে পারে, আপনাদের অধিকার সংরক্ষণ করা হবে। আপনাদের কোনো হক মেরে খাওয়া, শাহিন ভাই তো দূরের কথা, উনি যদি এটা কিছু করতে চান সংগঠন তাকে ধরে বসবে। এই সংগঠন এমন একটি সংগঠন, এই সংগঠনের সিদ্ধান্তের বাইরে একজন কর্মীরও যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এই সংগঠনের আজকের যে বাংলাদেশ না শুধু সারা দুনিয়াতে এই সংগঠনের প্রতি মানুষ ঝুঁকেছে। আপনারা লক্ষ্য করেছেন জামাত ইসলামীর আমির, তিনি একটি সংগঠনের আমির, বিদেশিরা ঝুঁকে পড়েছে। মনে হয় যেন আগামীতে জামাত ইসলামীর নেতৃত্বে এই দেশের দায়িত্ব গ্রহণ করবে, সেই জায়গা থেকে বিদেশিরা জামাত ইসলামীর আমিরের সাথে প্রতিদিন একের পর এক তারা দেখা করছেন। এটা কি প্রমাণ করে? এদেশের জনগণ জামাত ইসলামীকে যেহেতু তারা রাষ্ট্রের দায়িত্বে দেখতে চায়, আন্তর্জাতিক ভাবেও তারা জামাত ইসলামীকে এই দেশের দায়িত্বভার গ্রহণ করুক, তারাও চায়। সুতরাং আমেরিকা বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রয়োজনে জামাত ইসলামীকে দায়িত্ব নেওয়া দরকার। আজকের পত্রিকায় এসেছে, ওনারা বলেছেন জামাত ইসলামীর সাথে আমেরিকা বন্ধুত্ব করতে চায়। আমরা সারা দুনিয়াকে জানাতে চাই, আপনারা জামাত ইসলামীকে কোন উদ্দেশ্যে, কোন কারণে সমর্থন করছেন আমরা জানি না। জামাত ইসলামী যদি রাষ্ট্রের ক্ষমতা পায়, জামাত ইসলামীর কাজ হলো বাংলাদেশের জনগণের অধিকার সংরক্ষণ করা। সুতরাং আজকের দেশের মানুষ যেভাবে জামাত ইসলামীকে গ্রহণ করছে তার প্রমাণ হলো আমাদের একটি বন্ধু প্রতিম সংগঠন। তাদের দীর্ঘদিন সংগঠন করার পরে এই ভাইদের মধ্যে উপলব্ধি হয়েছে আমরা যে উদ্দেশ্যে রাজনীতি করি, যদি সঠিকভাবে রাজনীতি করতে হয় জামাত ইসলামীর এই সংগঠনে আসলে সেটাই সম্ভব। সুতরাং আমরা এই নির্বাচনের ময়দানে আমাদের বন্ধুরা যারা রয়েছেন সকলকে আমরা বলতে চাই, আমরা কোনো প্রতিহিংসা চাই না। আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, সামাজিকভাবে গ্রামে মহল্লায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক জামাত ইসলামী 10 দল চায় না। সুতরাং এই নির্বাচনে সকলকে জনগণের অধিকার, ভোটের অধিকার, ভোটের অধিকার, এগুলো আমাদের সকলকেই জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর যদি কেউ অন্যভাবে এই জনগণের যে অধিকার ভোট, এই ভোট প্রয়োগে কোন ধরনের বাধা
করে আমরা মনে করি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করে তুলবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী আপনারা দেখেছেন ইশতেহার ঘোষণা করেছে। এই ইশতেহারের মধ্যে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। আমি মৌলিকভাবে কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানে 10টি পয়েন্ট আছে, এর বাইরেও অনেক বিষয় রয়েছে। প্রথম হলো স্বাস্থ্য খাতে জিডিপির 6 থেকে 8 দশমিক অর্থাৎ 6 থেকে 8% বাজেট বরাদ্দ দেওয়া হবে স্বাস্থ্য খাতে। 2 নম্বরে হলো স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হবে। এনআইডি, টিন, হেলথ কেয়ার, সামাজিক সেবা সহ একই কার্ডে অন্তর্ভুক্ত করা হবে। 3 নম্বরে হলো 3 বছরের জন্য সব শিল্প, গ্যাস ইন্ডাস্ট্রি এবং পানির চার্জ ফ্রি করা হবে। এরপরে হলো কৃষকদের জন্য সুদবিহীন ঋণ দেওয়া হবে। আমরা সুদমুক্ত সমাজ কায়েম করতে চাই, সুদমুক্ত অর্থ ব্যবস্থা কায়েম করতে চাই। এরপরে বহির্বিশ্বের সেবা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছরে 100 জন শিক্ষার্থীকে সুদমুক্ত লোন দিয়ে, ঋণ দিয়ে তাদেরকে সরকারিভাবে বিদেশে বড় বড় ডিগ্রি আনার জন্য পাঠানো হবে। এরপরে হলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা, পাবলিক প্রাইভেট Haji Salahuddin watching. পার্টনার শিল্পে পুনরায় চালু এবং এসব কারখানা 10% মালিকানা শ্রমিকদেরকে দেওয়া হবে। 64টি জেলায় 64টি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। সকল শিশু খাদ্য বিনামূল্যে, তাদের খাদ্য বিনামূল্যে প্রদান করা হবে এবং ফার্স্ট 100 ডেজ প্রোগ্রামের আওতায় প্রসূতি নারী এবং মায়েদের বিনামূল্যে সেবা প্রয়োজনীয় সহায়তা করা হবে। এর বাইরেও অনেকগুলো বিষয় রয়েছে। এখন এইটা কি আমরা কথার কথা বললাম নাকি এটা আমাদের দ্বারা সম্ভব? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, গত 15.5 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে এমনি এমনি পালিয়ে যেতে হয় নাই। 25 লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে বিদেশে পাচার করেছেন। আমরা যদি এই দুর্নীতি বন্ধ করতে পারি, পাচার বন্ধ করতে পারি, এই টাকা দিয়ে এই যে প্রজেক্টগুলো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা? এর চেয়ে আরো বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট হাতে নিয়ে বাংলাদেশকে উন্নয়নের জন্য, জনগণের কল্যাণে কাজ করার সুযোগ এই বাংলাদেশে রয়েছে। একটা জিনিস বন্ধ করতে হবে, সেটা হলো দুর্নীতি। আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, আমরা যে প্ল্যান পরিকল্পনা করেছি এর চেয়ে আরো বেশি পরিমাণে কাজ করা সম্ভব। এই দেশের সম্পদের কোনো অভাব নাই। সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ। এই মানব সম্পদকে সত্যিকার অর্থে মানব সম্পদে পরিণত করার জন্য শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত, যত খাত রয়েছে সেগুলো ঢেলে সাজিয়ে এই মানব সম্পদকে মানব সম্পদে পরিণত করার জন্য জামাত ইসলামী কাজ করবে। এই কাজ করতে গিয়ে জামাত ইসলামীর কোন মন্ত্রী, এমপি, কোন ধরনের চেয়ারম্যান, মেম্বার তারা যদি এই জনগণের 2 টাকা নিয়ে কোন ধরনের সিনেমিনি খেলে, এই দেশের জনগণের দরকার নাই, জামাত ইসলামী তাদেরকে বহিষ্কার করবে। জামাত ইসলামী এমন একটি সংগঠন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জনগণের কল্যাণে কাজ করবে। সুতরাং আমরা আজকে দেখলাম একজন ভাইয়ের নেতৃত্বে 300-র অধিক ভাইয়েরা জামাত ইসলামীতে যোগদান করেছে। শুধু এখানেই শেষ নয়, অনেক ভাইয়েরা আছেন অন্য দল করতেন, শুধু তাদের ভয়ে জামাত ইসলামীতে যোগদান করতে পারছেন না। আমরা মনে করি সমাজের ম্যাক্সিমাম মানুষ
জামাত ইসলামী হয়ে গেছে, সমাজের ম্যাক্সিমাম মানুষ ইসলাম প্রিয় হয়ে গেছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী এই রাষ্ট্রে জামাত ইসলামীকে প্রতিষ্ঠা করতে চায় না, কারণ জামাত ইসলামীকে প্রতিষ্ঠা করলে আমাদের কোনো লাভ নাই। আমরা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আপনারা এই কাজে সকলে সহযোগিতা করবেন তো? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। বাংলাদেশ হবে, যে ভাইরা যোগদান করেছে আন্তরিকভাবে আমরা তাদেরকে গ্রহণ করলাম, এই ভাইদেরকে শুভেচ্ছা জানালাম। আজকের এই আয়োজনে সাংবাদিক এবং প্রশাসনের ভাইরা এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে জামাতে আপনারা অংশগ্রহণ করেছেন। ঢাকা জেলার আমির হিসাবে আমি সব ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে আমরা গ্রহণ করে নিলাম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের প্রত্যেকটি কাজ করার আল্লাহ তৌফিক দান করুন। আমাদের তৌফিক কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী এই পর্যায়ে আমাদের এসাদুর রহমান সাহেবকে ফুল দিয়ে বরণ করছেন ইসাদুর রহমান সাহেবকে আমাদের সম্মানিত ঢাকা জেলার আমির জনাব জালাল হোসেন ইসাদুর রহমান সাহেবকে ফুল দিয়ে বরণ করছেন ঢাকা জেলার সম্মানিত আমির জনাব জালাল হোসেন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের সাথে এসে আমাদের জেলা আমিরকে ফুল দিয়ে বরণ করছে উন্নয়নের আমির এবং আমাদের দক্ষিণ থানার আমির ও 3 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং 5 নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি। আমরা ভাই আপনার সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। মিডিয়া আমার 3 জন একজন আমি Allah!